তৌসির কেরামত আলীর বুকে কূপ মারতেই কোচের আগায় ঝুলে যায় একটা কাক। আসলে এটা কেরামত আলী না, এটি ছিল একটা খবিস জিন। এই জিনটা এই বিলেরই কারণ এই বিলটা বড্ড দোষী। এই জিনগুলো মানুষের রূপ নিয়ে মজা করে কোনো সময় আবার মেরেও ফেলে। তৌসির কেরামত আলীকে চুপচাপ থাকাতে দেখেই বুঝে গেছিল এটি জিন। সাথে পানির কলকলের শব্দ ওর কানে বেজেছে। তাই সাথে সাথে জিনকেই উপরে পাঠিয়ে দিয়েছে। কেরামত আলী পানিতে পড়ে আছে খানিকটা পিছনে। তৌসির কাকটাকে কোচের আগায় নিয়ে গিয়ে ওকে এক হাতে টেনে তুলতে তুলতে অন্য হাতে কোচের আগায় সেটে থাকা মরা কাকের দিকে তাকিয়ে কটাক্ষ করে বলে, এই দেখ মাগির পোলা জিনও আমাদের কাছে রেহাই পেল না গিয়ে। কেরামত পানি থেকে উঠতে উঠতে বলে, খবিসের বাইচ্চা যাইত্যা ধরছিল ভাই, আমি তো কই এই শেষ জীবন গু। তৌসির কাকটা পানিতে ফেলে দিতে দিতে বলে, আমাদেরে মারার ধান্দা করতে গিয়া নিজেই দয়ালের দরবারে গেল গা উ। এ বলে সামনে আগাতে থাকে। এই যে জিন মারা এগুলো প্রথম না কিন্তু। তৌসিদের জীবনে আরও অনেক সময় এমন ঘটনা ঘটেছে বিধায় তৌসিরদের ভয় নেই অন্তরে। ওরা দুজনে এটাকে স্বাভাবিকভাবেই নেয়। মাছ যখন ধরতে এসেছে মাছ ধরেই যাবে। কেরামত আলী নিজের ভিজা লুঙ্গি কোমরে গুছতে গুছতে বলে, ভাইজান আর ধরবেন নাকি আই চিল্লা যাইবেন? না না ধর্মু, চইল্লা জামু কেন? জিনের সাওয়াটাওয়া ডরাইয়া লাভ আছে? আইচ্ছা চলেন। বুঝলি কেরামত, মাছের যেই দাম বাজারে, একটা মাছ এখন মায়রা খাইতে পারলে ৩-৪০০ টাকা বাইচা যাইবগু। কেরামত আলী থমকায়। এদের এত টাকাকুড়ি থাকার পরও এত কিপটামি করে। কেরামত হাবলার মতো হেসে বলে, হো ভাই হক কথা গু। কথা বলতে বলতে হাঁটু পানি অবধি ওরা আগায়। আরেকটুখানি সামনে আগাতেই পানিতে নড়ে উঠে একটা বড় দেখে গজার। তৌসির ওর দেখা পেয়েই সাথে সাথে কোচ দিয়ে কূপ মেরে সেটি কোচের মাথায় নিয়ে নেয়। মাছের পেট ফুর হয়ে পিঠ দিয়ে বেরিয়ে যায় কোচের লোহার কাঁটাগুলো। তৌসির কোচটা খাড়া করে পানি থেকে উঠতে উঠতে বলে, চল আইস তোর ভাবিরে দিয়া এইডা রান্ধামুগু। কেরামত এটা শুনে মুখ বাঁকিয়ে বলে, রান্না করব ভাবিজান এত রাইতে? তৌসির পারে উঠতে উঠতে বলে, রানব রানব, আমি জামাই ওর, সব করব আমার কথায় উ। করলেই হইল উ। এদিকে নাজহা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে। ঘুম থেকে উঠে নিজের চুল বাঁধা দেখে নিদারুণ অবাক হয়েছিল, কারণ ওর সম্পূর্ণ মনে আছে যে ও চুল খুলে ঘুমিয়েছিল। এর মধ্যে তৌসিরও ঘরে নেই। অনেক ভেবে ভেবে উবু করে নিয়ে নামাজে দাঁড়িয়েছে কারণ সময় পার হয়ে যাচ্ছিল তাহাজ্জুদের। ওর বিড়ালগুলো ঘুমিয়ে আছে এখনও, নাজহা আজ আর ওদের তুলেনি। ৮ রাকায়াত পড়ে মোনাজাত শেষ করে বসে বসে দরুদ পড়ছিল। তখনই তৌসির ঘরে আসে, এসে দেখে নাজহা নামাজের পাটিতে নীরবে বসে আছে। নাজহাকে নামাজ পড়তে দেখে মনে মনে বলে ওঠে, আমার মতো এমন পাপীর কপালে এমন হেকমতকারী রানী কেমনে জুটল। এসব আজেবাজে চিন্তা মনে নিয়ে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর নাজহাকে ডাক দিয়ে বলে, নাজহা শুনছ? তৌসিরের ডাক শুনে নাজহা পিছনে তাকায় না, চুপচাপ নামাজের পাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে থেকে উত্তর দেয়, না শুনছি না আমি, কালাগু। তৌসির ওর কথায় বুক ঝেড়ে শ্বাস ফেলে সামনে এগোতে এগোতে বলে, এক মুখ মাইরে সাওয়ার। এ বলে নাজহার পাশে এসে দাঁড়ায়, ২ হাত কোমরে রেখে একটু তাড়া হয়ে দাঁড়িয়ে বলে, রান্নাঘরে যাও, ওখানে বড় মাছ একটা ধইরা আনছি, ওইটা বানাও, কাম করো গিয়া গি। নাজহা তৌসিরের আদেশ শুনে কিন্তু তাও তৌসিরের দিকে তাকায় না, চুপচাপ পাঠির দিকে তাকিয়ে উত্তর দেয়, আমি এসব কাজকর্ম পারি না করতে গু। তৌসির নাজহার উত্তরে প্রতিবারের মতোই বিরক্ত হয়ে যায়। বিরক্তি গলায় বলে, কামকাজ যখন পারিস না তাইলে হাঙ্গা বইলি কেন? বাপের ঘরে লাউকদুর বিছ হইয়া থাকতি গু। নাজহা তৌসিরের কথায় মাথা নিচু করে রয় কিছু সময়। তারপর কি একটা ফন্দি এঁটে তৌসিরের দিকে নরম চোখে মুখ তুলে তাকায়। নাজহার কালচে সবুজ চোখের এই নিরীহ হরিণীর মতো চাহনিতে তৌসিরের মনমাঝি গলে পড়তে শুরু করে। ইস, কতই না সুন্দর এই চাহনি! কি নরম, কতটা আবেশী! এই চোখ জুড়াই যথেষ্ট তৌসরকে আচ্ছামতো ধ্বংস করে দেওয়ার জন্য। তৌসির ভেতরখানা ধরফর করতে থাকে এই চাহনি দেখে। তৌসির ঠোঁটে হাত দিয়ে কি একটা ভাবতে ভাবতে মুগ্ধ চোখে নাজহার দিকে তাকিয়ে থাকে কিছু সময়। তখনই নাজহা নরম গলায় বলে ওঠে, এভাবে বলছেন কেন? আপনি করে নিন না, আমি তো পারি না। নাজহার এই নরম গলার কথায় তৌসিরের চোখ উল্টে যায়। ও চোখ বড় বড় করে বিস্ময়ে নাজহার দিকে তাকায়। আর তাকাবেই না কেন? এত সুন্দর কথা! নাজহার মুখে এমন সুন্দর কথা আর আকাশের চাঁদ হাতে পাওয়া সমান ব্যাপার তৌসিরের কাছে।
তৌসির নাজহার দিকে একটু ঝুঁকে নাজহার থুতনিতে আলতো করে নিজের হাত রেখে বাচ্চাদের মতো মুখ করে আলতো সুরে বলে, এমন নাটক করে লাভ নাই, আমি তোমার এমন কথায় গলব না গবু। কাম তোমারই করা লাগবু। নাজহা তৌসিরের কথায় রাগে ফেটে উঠে, তৌসিরের হাত নিজের থেকে ঝাড়ি মেরে সরিয়ে উঠতে উঠতে বলে, রাত দুপুরেও নাটক করতে হয় গি। এ বলে রুমে নামাজের হিজাবটা খোলে পাটিতে রেখে বিছানা থেকে ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়। ওড়না গায়ে জড়িয়ে নিয়ে তৌসিরের দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলে, চলুন আমার সাথে, আমি একা ভয় পাই উ। তৌসির ওর কথায় সোজা হয়ে দাঁড়িয়ে ঠিটকারি মেরে বলে, ও আল্লাহ! তুমি ভয় পাও? নাজহা তৌসিরের কথায় ওর দিকে শুধু কঠোর চোখে তাকায়, কিন্তু কিছু বলে না। চুপচাপ রুম হতে বেরিয়ে যায়। তৌসিরও ওর পিছনে পিছনে যায়, কি আর করবে, বুটা ওর বাচ্চা টাইপের ভয়ডর পেতেই পারে। বুকে সেইভ রাখা প্রয়োজন। এত সুন্দর বু পেয়েছে, কপাল কম ভালো নাকি? নাজহা রান্নাঘরে এসে দেখে ফ্লোরে একটা মাছ রাখা আছে বুলে, প্লাস্টিকের গামলা। নাজহা বড় একটা বটি নিয়ে বসে পড়ে মাছ কাটতে। এসব ও পারে ভালোই, বড় পরিবার জন্ম হয়েছে বলে এসব টুকটাক কাজ নাজহা পারে। তৌসির একটা চেয়ার টেনে ওর পাশে এসে বসে। নাজহা একটা চামচ নিয়ে চামচ দিয়ে মাছের আঁশ ছাড়াতে থাকে। মাছের আঁশ ছাড়াতে ছাড়াতে একসময় একটা মাছের আঁশ উঠে উড়ে এসে নাজহার নাকে লেগে যায়। এটা দেখে তৌসিরের খারাপই লাগে একটু, তাই ভালোবাসো দেখাতে হাত বাড়িয়ে নাজহার নাক থেকে আঁশটা তুলে নেয়। তৌসির একটু কেয়ারিং হওয়ার চেষ্টা করছে আর কি। কিন্তু ওর বউয়ের তো এসব আবার হজমি হয় না। নাজহা চোখ বুজে জোরে জোরে শ্বাস নেয়, তারপর রুক্ষ গলায় বলে, হাত কেটে যাক আমার, তাহলে আপনি শান্ত হবেন উ। তৌসির নাজহার রুক্ষ গলার এই বাণী শুনে দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিতে দিতে বলে, মাইনষের বালা করতে নাই এই জগতে। তুমি করবা ভালা, কিন্তু তোমার পাছায় লাইগা যাইব মন্দের আটা গু। তৌসিরের কথা শুনে নাজহা কিরমির করে বলে, আমার ভালা করা লাগবে না আপনার উ। তৌসির নাজহার কথায় নাকমুখ ছিটকিয়ে বলে, না না ম্যাডাম, আপনার ভালা আমার মতো খারাপ কেমনে করব কন তো? এইটাও কি সম্ভব? নাজহা মাছটার মাথা কাটতে কাটতে তৌসিরের দিকে চেয়ে বলে, না সম্ভব না। শয়তানে মানুষের ভালো কখনো করে না, আর আপনি খারাপ না, আপনি একটা নিকৃষ্ট, বুঝলেন? তৌসির খানিকটা তাচ্ছিলের হাসি হেসে বলে ওঠে, হ হ, দুনিয়ায় যত খারাপ আর যত নিকৃষ্ট সবই তো আমি। তুমি আর তোমার বাপচাচারা তো দুধে ধোয়া তুলসী পাতাগু। নাজহা মাছের পেট কাটতে কাটতে তৌসিরের কথার প্রত্যুত্তরে শোধায়, হ্যাঁ হ্যাঁ, আমার বাপচাচা ধোয়া তুলসী পাতা, তা আমি জানি। আপনার মনে করিয়ে দিতে হবে না। কথায় কথায় আমার বাপচাচার ঠ্যাং টানা লাগে গু। তোমার বাপচাচার ঠ্যাং বেশি লাম্বা, এর লাইগা টানি গিয়ে। নাজহা এবার বড্ড বিরক্ত হয় তৌসিরের কথায়, তাই এবার ধমকে বলে, চুপ করুন তো, বড্ড বেশি কথা বলেন আপনি গিয়ে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমার লগে একটু কথাও কইতে পারি না। না পারি কইতে মিঠা কথা, আর না পারি কইতে তিতা কথা গু। নাজহা এবার তৌসিরের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ উঠে যায়, তারপর মাছের আঁশ যে বুলে রেখেছে তা বেসিনের নিচে রেখে বটিটা ধুয়ে নেয়। তারপর কেটে রাখা মাছ বেসিনের ট্যাপ ছেড়ে ধুতে ধুতে ঘাড় ফিরিয়ে তৌসিরের দিকে তাকায়। তৌসির সেই ছেঁড়া পাঞ্জাবিটাই পরে আছে, এটা দেখে নাজহা নাকমুখ কুচকায়, তারপর বলে, কি করব এই মাছ? ফ্রিজে রেখে দেই? তৌসির চেয়ার থেকে উঠতে উঠতে বলে, হ্যাঁ রাখো। আর দুটুকরো এখন ভাজা করে দাও, আমি আর কেরামত খামু উ। নাজহা রান্নার কথা শুনে ছ্যাঁত করে ওঠে, বলে, আমি রান্না করতে পারি না। তৌসির নাজহার কথা শুনে মেকি হেসে ওর দিকে পা ফেলে এগিয়ে এসে বলে, চেষ্টা করো। তৌসিরের এত সুন্দর বাণীর প্রত্যুত্তরেও নাজহা তেরামি করে বলে, আমি রান্না করতে পারব, বলছি তো পারব না। আপনি পারলে করুন। তৌসিরের মেজাজ এবার বিগড়ে যায়, তাই টাস করে বলে ওঠে, সাওয়ার সাওয়ার কথা তৈয়া চুপচাপ রান। আমার লগে হাঙ্গা যখন তোর হইছে, রান্না তোর করাই লাগব উ। নাজহা ধমক খেয়ে কেঁপে ওঠে। হঠাৎ এমন ধমক দিবে আশা করেনি। তাই এমন কেঁপে উঠল, নয়তো তৌসিরের ধমকে কেঁপে ওঠার মতো মেয়ে নাজহা নয়। নাজহা ধমক শুনে আর কিছু বলে না। 3 পিস মাছ রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দেয় একটা বাটিতে। 3 পিস মাছ দেখে তৌসির নাজহাকে জিজ্ঞেস করে, তুমিও খাইবা নাকি? নাজহা মশলা নিতে নিতে তিতা সুরে বলে, হ্যাঁ খাব। আমার তো আপনাদের মতো রাত বিরাইতে খাওয়া লাগে গু। তৌসির নাজহার কথায় বুঝে যায় ও খাবে না। তাই তাড়াতাড়ি হাত বাড়িয়ে 1 পিস মাছ প্লেট থেকে নিয়ে নেয়। এটা দেখে নাজহা হতবাক হয়ে ওর দিকে কটমট করে তাকায়। তৌসির নাজহার চাওয়া দেখে বলে ওঠে, আমরা দুজন 2 পিসই খামু, 1 পিস এক্সট্রা লাগব না। মাছের বহুত দাম বাজারে, 1 পিস বাঁচলেও বাঁচব।
এ বলে ফ্রিজে মাছের পিসটা রেখে দেয়। নাজহা দাঁতে দাঁত পিষে সহ্য করে নেয়, মনে মনে ভাবে চিক কতটা ছোট লোক, চিক চিক। নাজহা দীর্ঘশ্বাস আড়াল করে চুপচাপ ওই 2 পিস মাছেই পরিমাণ মশলা নেয়। তৌসির মাছের পিস রেখে এসে ওর পিছনে দাঁড়ায়। নাজহার বিরক্তি আর শেষ নেই। 4 রাকাতও নামাজ পড়তে পারেনি। রান্না করতে এসেছে কিন্তু এখানে তৌসির হার কিপটামি করছে। ওই যে কথায় আছে না, সময় দেখলে ব্যাঙেও ঠ্যাং মেলে, তো নাজহার হালাও এমন হয় এখন। খোলে যায় ওর চুলের খোপা। খোপা ধীরে ধীরে খোলে, এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায় নাজহার পিঠে। নাজহা এখন কি করবে বুঝে পায় না। মশলায় মাখানো হাত। কিছুটা দিশেহারা বোধ করে, তাই কোনো কিছু না ভেবে পিছনে ঘুরে তৌসিরের পাঞ্জাবির বুকের অংশে নিজের মশলাযুক্ত হাত দিয়ে মুছে নেয়। সাথে সাথে ওর হাতে লেগে থাকা সব মশলা তৌসিরের পাঞ্জাবিতে গিয়ে লাগে। হাত মুছে নিয়ে তাড়াতাড়ি নিজের অবাধ্য কেশতরঙ্গ গুটায় নাজহা। তৌসিরের জান তো বেরিয়ে যাওয়ার উপক্রম। কি করল এটা নাজহা? পাঞ্জাবি ছিঁড়ায় ভেবেছিল নাজহাকে দিয়ে সেলাই করিয়ে পরবে, কিন্তু এখন তো নাজহা পাঞ্জাবিতে দাগ লাগিয়ে দিল। এখন কি হবে? 1200 টাকা দিয়ে গত ঈদে কিনেছিল, 3 মাসও হয়নি, নষ্ট হয়ে গেল, লস হয়ে গেল এবার বড্ড। না, লস হওয়া যেতে দেওয়া যাবে না। এমনিতেই জীবন মানেই লস আর লস, তাই লস হতে দেওয়া যাবে না। তৌসির নাজহার পাশে এসে দাঁড়িয়ে মাথা হালকা কাত করে ওর দিকে কঠোর চোখে তাকিয়ে বলে, কি করলা এডি? নাজহা তৌসিরের কথার তোয়াক্কা না করে বলে, কি করলাম আবার করে দেখাই? তৌসির দাঁত চেপে বলে, শাওয়ার ছাড়ায়া দিমু, চুপচাপ ধোয়া দিও। আমিই তো ধুয়ে দেই। আপনি ধুয়েছেন বিয়ের পর থেকে আপনার কাপড়? এ বলে নাজহা গ্যাসে তাওয়া বসাতে নেয়। হাড় কিপটে তৌসিরের কলিজায় ধরে যায় এটা দেখে। তৌসির তাড়াতাড়ি বলে ওঠে, গ্যাসের চুলায় কেন, লাকড়ির চুলায় বসাও। গ্যাস সিলিন্ডারের দাম 1400 টাকায় উঠছে গিয়া গে। নাজহা এটা শুনে ফুস করে শ্বাস ছেড়ে তৌসিরের দিকে দগ্ধ চোখ চেয়ে বলে, এমন কেন করছেন? এই রাত্তিরে আমি কিভাবে আগুন ধরাব? খুব কষ্ট হবে, করে নেই আজ গ্যাসে। তৌসিরের মন নাজহার এই আদুরে কথাটা শুনে একটু হলেও গলে, কিন্তু তারপরও এদিকে ওদিকে এক পলক তাকিয়ে বলে, আমাদের বাড়িতে গ্যাসে চা ছাড়া অন্য কিছু করা হয় না, তাই লাকড়ির চুলায় আগুন ধরাও। এটা বলল কারণ আজকের অভ্যাসে আগামীকালকের অভ্যাস। আজ যদিও রান্না করতে দেয় তাহলে আগামীতেও নাজহা রান্না করবে। আর বুকে বেশি লাই দেওয়ার মতো মানুষ তৌসির নয়, তাই কষ্ট হলেও নাজহাকে লাকড়ির চুলাই করতে হবে রান্না। তৌসিরের কথা শুনে নাজহা কঠোর চোখে এক নজর তৌসিরের দিকে তাকিয়ে তারপর চোখ ফিরিয়ে লাকড়ির চুলায় আগুন ধরানোর জন্য লাকড়ি দিতে দিতে মনে মনে বলে, এক খবিস কিপটার সাথে সংসার করতে হবে, ছিক ছিফ, এত ছোটলোকি কারবার মানুষ কিভাবে করে? এত ছোটলোক মানুষ কিভাবে হতে পারে? ওয়াকথু। সামান্য গ্যাসের জন্য এত কথা, না জানি কত কি দেখতে হয় আর শুনতে হয় গু। তৌসির নাজহাকে নিজের কাজ করতে দেখে এবার নিজে 2টো প্লেট ধুয়ে পরিমাণ মতো ভাত নিয়ে নেয়। সাথে ফ্রিজ থেকে 2 টুকরো লেবু আর 2টো কাঁচা মরিচ নিয়ে নেয়। এগুলো মরেও গেলে তৌসির করত না। রান্নাঘরেই তো আসে না। কিন্তু কি করবে এখন? বুকে বেশি কষ্ট দিলে আবার কলিজা খুঁতখুত করে, তাই নিজেই করে নিচ্ছে যতটুকু পারছে। নাজহা মাছ ভাজতে দিয়ে একটা পেঁয়াজ আর যা যা লাগে কেটে নেয়। তারপর মাছ 2 পিস ভেজে ভাত নিয়ে রাখা 2 প্লেটে রেখে দেয়। ঘেমে একেবারে ওর অবস্থা খারাপ। একটা এসি, ফ্যান, কিছুই নেই। নাজহা নিজের ওড়না দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে তৌসিরের দিকে তাকিয়ে বলে, নিয়ে যান। তৌসির এক নজর ঘেমে লাল হয়ে যাওয়া নাজহার দিকে তাকায়। ভেবেছিল একবারই তাকাবে, তারপর চোখ ফিরিয়ে নেবে, কিন্তু তা আর হল না। চোখ সেই ঠেকেই গেল নাজহার মুখ পানে, আর ঠেকেই বা না কেন? এত সুন্দর যে এই মেয়েটা। গরমে ঘেমে ওর সমস্ত মুখখানি রক্তাভ হয়ে উঠেছে, ঠিক সূর্যোদয় আকাশে জ্বলে ওঠা আগুনরঙা আভার মতো। গাল দুটো লাল হয়ে গেছে, পূর্ণ পলাশফুলের ন্যায় তপ্ত, কিন্তু মোহনীয়। ঘামে ভেজা রক্তিম ঠোঁট জোড়া শিশিরসিক্ত জবা ফুলের মতো লালিমায় ভরপুর হয়ে গেছে। বড্ড কোমল ও আকর্ষণীয় লাগছে এই অধর জোড়া। হেমন্তের ঘন পান্নাকচিত রত্নখানি ওর নয়ন দুটি। নাজহার এই পান্নানয়নায় ক্লান্তি থাকলেও ঝরে পড়ছে অসীম মায়া। ওর শোভন নাসিকা ঘামে ভেজে একদম বেহাল, ওর নাসারন্ধ্র দেখে মনে হচ্ছে শিশিরে ধোয়া পাহাড় চূড়া, এর উপর কপালে উপচে পড়েছে ছোট ছোট চুল। তৌসির নাজহার এই লাল হয়ে যাওয়া মুখ দেখে ফিসফিসিয়ে বলে, কাম করে নাই একটুও, আর দেইখা মনে হইতাছে কাম কইরা দুনিয়া উল্টাইয়া নিছে গু। নাজহা গরমের তালে কিছু শুনে না, চুপচাপ বেরিয়ে যায় রান্নাঘর থেকে।
জান পালাও পালাও বলছে, শুধু জীবনটাই তেজপাতা আর কিছু না। এত গরম এত গরম। তৌসির নাজহাকে যেতে দেখে আর কিছু বলে না। প্লেটগুলো খাওয়ার রুমে নিয়ে যায়। ওখানে কেরামত আলী পাটি বিছিয়ে বসে আছে। ওদের বাড়িতে ডাইনিং টেবিল এসব নেই, সবাই নিচে বসেই খান, পাটি বিছিয়ে খাওয়ার রুমে। তৌসির প্লেটগুলো পাটিতে রাখতে রাখতে বলে, যা কেরামত, হাত ধুইয়া ফ্রিজ থাইকা ঠান্ডা পানি আর গ্লাস লইয়া আয় উ। কেরামত আলী উঠতে উঠতে বলে, যাইতাছি ভাই। ভাবির হাতের খাওন বইল্লা কথা, আইজ ইচ্ছামতো খামুগু। তৌসির মেকি হেসে বলে, দেখি কোনো সাওয়ার আনছে তোর সাওয়ার ভাবিগু। নাজহা রুমে এসে ওয়াশরুমে যায়। ঘামে ভিজে গেছে একেবারে, তাই গোসল করে নেয়। গোসল করতে করতে ফজরের আয়ানও পড়ে যায়, তাই উ করে একেবারে বের হয়। বের হয়ে কাবার থেকে নিজের তেলের বোতল নেয়, হাতে পায়ে মাখবে বলে। নাজহা এক্সট্রা কিছু মাখে না, লোশন আর অলিভ অয়েল তেল ছাড়া। তেল বের করে দেখে তেলের বোতল শেষের দিকে। তাড়াহুড়োর বিয়ে বিধায় কিছুই কেনা হয়নি। যা ছিল তখন আপাতত তা নিয়েই এসেছে। এক ফোঁটা তেল হাতের তালুতে নিয়ে মেখে নেয় মুখে আর হাতে। তখনই তৌসির ঢেকুর দিতে দিতে ঘরে ঢুকতে ঢুকতে বলে, রান্না তো ভালোই মজা হইছে। তালুকদারের মাইয়া পেট ভিড়া খাইলাম ভাত উ। নাজহা তৌসিরের কথায় ওর দিকে তাকায়। ছেঁড়া মশলার দাগযুক্ত সাদা পাঞ্জাবি পরা, লুঙ্গি গোজা হাঁটুর উপর অবধি। এত অগোছালোর মধ্যেও বেশ সুন্দরী লাগছে ওকে। কিন্তু নাজহার চোখে সুন্দর লাগছে না। নাজহা চোখ ফিরিয়ে নিয়ে কাবারে তেলের বোতলটা রাখতে রাখতে বলে, এই যে শুনছেন গু। তৌসির ওর কথায় উত্তর দেয়, জি শুনছি গু। নাজহা পিছনে ঘুরে ওর মুখপানে নিরলস চোখে তাকিয়ে বলে, আমার ব্যবহার করার তেল শেষ হয়ে গেছে, এনে দিবেন। তৌসির ভুরু কুচকে প্রশ্ন করে, কি তেল মাখো? আমি অলিভ অয়েল তেল মাখি, এনে দিবেন গু। তৌসির অলিভ অয়েলের কথা শুনে নাক মুখ ছিটকিয়ে বলে, নবাবের বেটি, বাজারে জিনিসপত্রের যেই দাম, সরিষার তেলই গায়ে মাখো, অলিভ অয়েল আর মারাইও না গু। তৌসিরের এই সীমাহীন কিপটামি দেখে নাজহা আর চুপ থাকতে পারে না। মন চায় উষ্টা মারতে ওকে। কিন্তু এই মনের চাওয়া পূরণ হবে না। নিজেকে দমিয়ে নাজহা দাঁতে দাঁত চেপে বলে, এত কিপটামি করেন কেন আপনি? টাকা পয়সা কি কবরে নিয়ে যাবেন? তৌসির ফাজলামি করে মাথা নাড়িয়ে বলে, কবরের পাশে রাইখা দিমুগু। নাজহার গা জ্বলে যায়। রাগে টাস করে বলে ওঠে, দেখেন, আপনার এই কিপটামির কারণেই আপনি মরবেন। চিট কত ছোটলোক আপনি গি। তৌসির নিজের লুঙ্গির বাজ কোমর থেকে ছুটাতে ছুটাতে দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার শাওয়ার লাগে তোমার মুখও ফাড়তে হইব দেখতাছি, নয়তো তোমারে দমাইতে পারতাম না গু। নাজহার গা ঘিনঘিনিয়ে ওঠে। এমন নিকৃষ্ট কথা শুনে নাজহা শরীরে ঝাঁকিয়ে উঠে বলে, ছিক কত নোংরা আপনি গিয়ে। আমি নোংরা? আমি ড্রেনের পানির থাইকাও নোংরা, তাতে তোর কি? এ বলতে বলতে নাজহার সামনে এসে দাঁড়ায়। তৌসিরকে নিজের সামনে আসতে দেখে নাজহা পিছনে ঘুরতে ঘুরতে বলে, আমারই তো সব, আপনার মতো নোংরার সাথে সংসার করতে হবে যে আমার উ। এ বলে নাজহা সামনে দিকে এগোতে থাকে। তৌসির পিছনে থেকে ওকে ঝাপটে জড়িয়ে ধরে নাজহার চুলগুলো খুলে দিয়ে নাজহার গলায় নাক মুখ ঠেসে ধরে। নাজহা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। গা ঘিন্নায় গুড়িয়ে যাচ্ছে। অন্তর ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। তৌসির ওকে এভাবে ছুঁচ্ছে, না জানি কি আবদার এটে বসে এভাবে কেন আবদ্ধ করছে তৌসির ওকে হঠাৎ। নাজহার মন খুটখুট করতে শুরু করেছে। নাজহা দুই হাত দিয়ে তৌসিরকে ঠেলে দিতে নেয়, কিন্তু তৌসির সরে না। উল্টো নাজহার দুই হাত ধরে শক্ত করে ওর পেটের সাথে চেপে ধরে। নাজহার দম বেরিয়ে আসতে নেয় এতে। নাজহার শরীর ঝাঁকিয়ে কেঁপে ওঠে। তৌসির নাজহার কাঁধে নিজের ঠোঁট ছুঁইতে ছুঁইতে নাজহার গলার দিকে হাত বাড়ায়। নাজহা এটা দেখে কিরমির করে চোখ বুজে নেয়। তৌসির নাজহার গলায় নিজের ডান হাতের বৃদ্ধা আঙুল বুলিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে, গলায় বেশি ব্যথা পেয়েছিলে? এখনও রাগ ফুসতাছে মনে মনে? নাজহা দাঁত চেপে তৌসিরের হাত নিজের গলা থেকে সরিয়ে নিয়ে বলে, না, রাগ করব কেন? আপনার উপর রাগ করার কোনো অধিকার আছে? আপনি বিয়ে করছেন, কিনে নিয়েছেন। এখন মারলেও ভালো, আর কাটলেও। আমার রাগ আপনার উপর কি আদৌ খাটে? তৌসিরের শান্ত নরম মেজাজটা নাজহার কথায় বড্ড গরম হয়ে যায়। নাজহাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে নাজহার গাড়ে থুতনি চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তৌসিরের ক্লিন শেভ করা মুখে এখন নতুন করে ছোট ছোট খুচা খুচা দাড়ি উঠছে। এই দাড়িগুলো বেশ ধার বলতে গেলে। আর এখন এগুলো নাজহার গার কাঁধের ত্বকে বিঁধছে, আবার গার কাঁধে উপচে পড়ছে তৌসিরের উষ্ণ শ্বাস। নাজহার খুব কষ্ট হচ্ছে।
এই মুহূর্তে সব এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি প্রাণ মাঝি উড়াল দিবে নিজ গন্তব্যে। তৌসির কিরিমিরি খেয়ে বলে, একটু রোমান্টিক মুডে আইলাম, অমনি তোমার সাওয়ার সাওয়ার কথা শুরু হইয়া গেল। দুর্বাল। নাজহা এখন আর নড়ে না, চুপচাপ দাঁড়িয়ে থেকে উত্তর দেয়, এখন এসবের সময় নয়, ফজরের নামাজ পড়তে হবে, ছাড়ুন গু। তৌসির ছাড়ে না, তৌসির ওকে একইভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে আর নরম সুরে বলে, তোমারে জড়ায়া ধরলে কেন জানি মনে হয় পৃথিবীর সব সুখ আমার হইয়া গেছে গু। তৌসিরের কথায় নাজহা আলতো সুরে বলে, আর কত সময়? আয়ান হয়ে গেছে, নামাজ শেষে ধরবেন, এখন ছেড়ে দিন গু। তৌসির নাজহার গালে আবারও নিজের ঠোঁট ছোঁয়ায়। গভীরভাবে নাজহা কেঁপে ওঠে। সাথে সাথে তৌসির ওকে বলে, না আর ধর্মু না, আমার আবার সবসময় মুড আয় না এসব প্রেম ভালোবাসার এ বলে নাজহাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে নাজহা ছিটকে দূরে সরে যায় তৌসিরের থেকে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, রাক্ষসের মতো শরীর দিয়া জড়িয়ে ধরেন। এ বলে এক গ্লাস পানি হাতে নিয়ে বিছানায় বসে খেতে শুরু করে। এই ফাঁকে তৌসির নিজের পাঞ্জাবিটা খোলে নাজহার দিকে ছুঁড়ে দিয়ে বলে, এইডা ভালো করে ধুইয়া সেলাই কইরা দিও। ১২০০ টাকা দিয়া কিনিয়া ১২ মাসও পড়তে পারি নাই গু। এ হুমুক ছেড়ে তৌসির কাবার থেকে আরেকটি লুঙ্গি নিয়ে বাথরুমের দিকে চলে যায়। নাজহা পানি খেয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। না জানি কি হয় আজ না কাল, তৌসির নিশ্চিত নিজের অধিকার নিয়ে নিবে, তখন নাজহার কাছে নিজের বলতে কিছুই রইবে না। নাজহা তো নিজের এই ইজ্জতকে বুঝ হবার পর থেকে তালহা ভাইয়ের ভেবে এসেছে, তবে আজ কেন এত নিষ্ঠুর সমাপ্তি হচ্ছে এই ভাবনার? কেন হচ্ছে এমন? তৌসির শাওয়ারের নিচে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে থাকে। তৌসিরের মন খাবলাচ্ছে, নিজেকে সামলাতে কষ্ট হয় বড্ড। কি করবে বুঝে পায় না। চারদিকেই মরণ, যেদিকে যায় সেদিকেই যন্ত্রণা। আগামীকাল সমাবেশ তন্ময় চাচার। সকালে গিয়ে সব চেক দেওয়াতে হবে নিজে থেকে, নয়তো বোমাটোমা থেকে যেতে পারে। শত্রুদের তো আবার অভাব নেই। যে যেমনে পারে অমনে ধরে যাইতা। জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে। তোমার আবার দেখা পাব। কখন কে জানে, জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে। তোমার আবার দেখা পাব। কখন কে জানে। দূরে যাও, সরে যাও, রেখে যাও কিছু স্মৃতি তোমার আমার। জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাব না, জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাব না। গানটা বাজছে স্লো বিটে স্পিকারে। নিজের বারান্দায় বসে আছে ইকরাব, বসে বসে এই গান শুনছে। দেশে আসার পর থেকে ঘুমের ইনজেকশন নিতে নিতে শরীরের অবস্থা ধ্বংসপ্রায় কেল্লার মতো। ফজরের আয়ান হয়েছে একটু আগে, সূর্য উদয় হচ্ছে ধীরস্থিরে। ঘুম নেই চোখে, আজ ঘুমের ইনজেকশন দেয়নি ওকে ওর স্বার্থপর বাপচাচারা। তাই আজ একটুখানি বিরহে পুড়তে পারছে। ইস, কি ভাগ্য ওর, কত নিষ্ঠুর ভাগ্য। নিজের প্রিয়তমাকে পেল না তো পেলই না, সাথে তাকে না পাওয়ার বিরহেও একটুখানি পুড়তে পারছে না। সিগারেট টানছে, চোখমুখ লাল হয়ে আছে, নীলচে চোখ দুটো লাল বর্ণের ধরন ধারণ করেছে। নিয়তির নিষ্ঠুরতার ছাপে আজ তলিয়ে গেল ওর নিষ্পাপ চাওয়াখানি। ও পেলই না আর ওর আপন প্রিয়তমাকে। বুকের ভেতরটা চিৎকার করতে করতে গলা অবধি এসে আটকে গেছে। ইকরাব লালচে চোখে বুক ভরে শ্বাস ফেলে। হাতে ফোনের স্ক্রিনে একটা ফটো, যা নাজহার পান্না নয়নার। ইকরাব নাজহার আখিদ্বয় জুম করে করে দেখতে থাকে অসহায় চোখে। এই নয়ন শুধু নয়ন নয়, তা এক অব্দক্ত প্রেম। ইকরাবের না পাওয়া আকাঙ্ক্ষা। এমন সময় গানের একটা লাইন এসে কানে বাজে। জানি আবার একটি জন্ম আমার কবু হবে না গি। এই লাইনটা শুনেই নাজহার মায়াময়ী মুখখানা ইকরাবের চোখের সামনে ভেসে ওঠে। সাথে সাথে ইকরাব আহত সুরে বলে ওঠে, তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা কোনো লালসা ছিল না, বরং ছিল এক নিরুপায় চাওয়া। এই জন্ম যদি ব্যর্থ হয়, পুনর্জন্ম তো কেবল কল্পনা গে। মাথা নিচু করে নেয় এই বলেই চোখ বেয়ে টুপটাপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে, কর্ণপাত হয় আবারও দুখানা খণ্ড লাইন। জানি আবার এমন করে তোমার দেখা পাব না, জানি আবার একটি জন্ম আমার কবু হবে না গি। সাথে সাথে ইকরাব আফসোসের সুরে বলে, তোমায় আপন করার তীব্রতা আমার ফেলা শেষ শ্বাসটুকুর আরতি। এ বলে হাতে উল্টো পিঠে চোখ মুছে নিতে নিতে নিজেকে বুঝায়, জানি পূর্ণতা দূরের স্বপ্ন, তাও এই জন্মেই তোমায় আমার বলার যে ব্যাকুলতা, তা জন্মান্তরেরও মর্ধবে, যে প্রিয়তমা গু।
একটা অন্ধকার পুরনো স্যাঁতসেঁতে ঘরে বসে আছে ২৭ বছরের এক রমণী। তার চোখমুখের অবস্থা ভয়াবহ, চোখ দুটো লাল হয়ে আছে, কোটর থেকে মনে হচ্ছে বেরিয়ে আসতে চায় মণিদ্বয়, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে। মাথার চুলগুলো কাদায় মাখা, শুকিয়ে গিয়ে বিশ্রী জট বেঁধে আছে। পরনের কাপড় ছেঁড়া, শরীরে অল্প অল্প কাপড়ের টুকরো লেগে আছে ধুলো, ময়লা আর অজানা দুর্গন্ধে আচ্ছন্ন পুরোটা শরীর তার। ৪ দিন ধরে খাবার জোটেনি। অভুক্ত দেহ নাভি পর্যন্ত শুকিয়ে ভেতরে গুটিয়ে গেছে। জিভ হাতখানেক লম্বা হয়ে তৃষ্ণায় বেরিয়ে আছে, অথচ আশেপাশে কোথাও এক ফোঁটা পানি নেই। চারপাশে অন্ধকার, কেবল একটি দরজা, সেটিও বাইরে থেকে শক্ত করে আটকানো। দেয়ালের ছোট ছোট ফাঁক দিয়ে আসা ম্লান আলো ছাড়া আর কিছুই নেই এই কারাগারে। তার সামনে রাখা আছে এখন শুকনো, বাসি দুটো রুটি আর এক গ্লাস ঘোলাটে পানি। ক্ষুধার যন্ত্রণায় মেয়েটি সেই বাসি রুটিগুলো কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। প্রথম রুটি শেষ করতে না করতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, গলায় রুটি আটকে গেছে। হাঁপাতে হাঁপাতে সে হাত বাড়িয়ে গ্লাসের পানি তুলে নেয়। তীব্র তৃষ্ণায় এক কুলি গিলে ফেলে, আরেক কুলি মুখে দেয়, কিন্তু গলা দিয়ে আর নামতে পারে না। সেই পানিটা ছিল ড্রেনের পচা পানি। সাথে সাথে মনে হলো গলার ভেতর বড় কোনো মাছের কাঁটা বিঁধে গেছে। মেয়েটি বুক ফেটে কাশতে থাকে। চোখ দিয়ে পানি নয়, এবার লাল রক্ত ঝরতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সেই রক্ত চোখ থেকে গড়িয়ে মুখ দিয়েও বেরোতে থাকে। যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটি গলা চেপে ধরে ছটফট করতে থাকে। একসময়ে গলা ফেটে ধপধপ করে রক্ত ঝরতে শুরু করে। মাথাটা টাস করে লুটিয়ে পড়ে ওর স্যাঁতস্যাঁতে পোকায় ভরা মাটির উপর। আধমরা মাছের মতো শরীরটা কাঁপতে কাঁপতে ছটফট করতে থাকে, তার প্রতিটি শ্বাস মনে হচ্ছে মৃত্যুর করাল থাবার সাথে শেষ লড়াই। পোকাগুলো ওর কান চুলের বাজে ঢুকে গিয়ে কামড়াতে থাকে, এতে মেয়েটি জান সপে চিৎকার করতে চায়, কিন্তু পারে না, গলায় কাটা আটকে যাওয়ার জন্য। ওকে এমন কাতরাতে দেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি পিশাচের মতো হেসে বলে, দেখ মাগি, কেমন লাগে মাগিগিরি করলে? আমাগো সাথে করতে নিছিলি, এবার বুঝ ঠেলা। গ্রীষ্মের দুপুরের তপ্ত রোদে হাঁটছে তৌসির আর নাজহা। আজ রোদের রশ্মি নিদারুণ প্রখর, মনে হচ্ছে জ্বালিয়ে দেবে মুহূর্তেই জমিনের বুকের সমস্ত কিছু। এতটাই প্রখর যে রোডে যদি এখন পানি ঢালা হয় তাহলে তেলে পানি পড়ার মতো তেজ দেখাবে। এই রোদে হাঁটার কারণ নাজহার টিকা দেওয়া। নাজহা টিকা দিয়ে এলো, আজ ৩ নম্বরটা দেওয়ার কথা ছিল। তৌসিরদের গ্রামের প্রাইমারি স্কুলে এটা দেওয়া হয়। তৌসির নিয়ে এসেছে ওকে, মহিলা ডাক্তারও ছিলেন, তাই আর তেমন অসুবিধে হয়নি, তাড়াতাড়ি দিয়ে এসেছে। তৌসির পার্টি অফিস যাওয়ার জন্য বেরোচ্ছিল, তখনই ওর বিবিজান, দাদিজান ওকে নাজহাকে নিয়ে আসতে বললেন। অনেক জরুরি কাজ ছিল অফিসে, তারপরও নিয়ে এসেছে, কি আর করবে, বউ যখন ওর কষ্ট তো ওকেই করতে হবে। নাজহা অনেক ধীরে ধীরে হাঁটছে, ওর হাঁটা দেখে তৌসির বিরক্তির সুরে বলে, একটু তাড়াতাড়ি হাঁটো না। নাজহা তৌসিরের কথায় গুনগুনিয়ে বলে, আপনার তাড়া থাকলে আপনি যান, আমি ধীরে ধীরে হেঁটে আসব গু। নাজহার কথা কর্ণপাত হয় তৌসিরের, কিন্তু তর্ক করে না। কারণ তৌসির এই মুহূর্তে উপলব্ধি করতে পারছে, যাদের বুদ্ধিবিদ্যা একটু কম তারাই তর্কে বিদ্যায় পারস্য। তাই আর তৌসির কিছু বলে না। তখনই ওর চোখ পড়ে সামনে দিয়ে আসা আইসক্রিমের গাড়ি, যেটা আশকির ভাই নিয়ে আসছেন। আশকির ভাই তাদের গ্রামের আইসক্রিমওয়ালা। তৌসির নাজহাকে জিজ্ঞেস করে, আইসক্রিম খাবা? নাজহা মনে করে হয়তো দোকান থেকে কিনে আইসক্রিম খাওয়াবে, তাই মাথা নাড়ায়। তৌসির আশকির ভাইকে ডেকে বলে, ও আশকির ভাই, এদিকে আও তো একটু গু। আশকির ভাই তৌসিরের দিকেই আসছিলেন, এখন একটু তাড়াতাড়ি ভ্যানটা চালিয়ে নিয়ে আসেন। নিয়ে এসে বলেন, জবি আইসক্রিম খাইবেন ভাই? লগে ভাবি নাকি? তৌসির উনার কথায় একনজর নাজহার দিকে তাকায়, তারপর আবার সামনে তাকিয়ে বলে, হো আচ্ছা, ৫ টাকার একটা আইসক্রিম দাও তো। নাজহা এটা শুনে থমকে দাঁড়িয়ে থাকে, কি পরিমাণ কিপটা হলে এমন করতে পারে একটা মানুষ, ৫ টাকার আইসক্রিম? চিক চিক, কি ছোটলোকি কাজ। আশকির ভাই একটা ৫ টাকার আইসক্রিম বক্স থেকে বের করে তৌসিরকে দেন। তৌসির আইসক্রিমটা এক হাতে নিয়ে অন্য হাতে পাঞ্জাবির পকেট থেকে ২ টাকা আর ১ টাকার একটা সিক্কা বের করে আশকির ভাইকে দিতে দিতে বলে, ভাই, এই ৩ টাকাই নাও। পরে ২ টাকা নিবা, নে। আইজ আর নাই উ। আশকির ভাই এই ৩ টাকা নিয়ে মাথা নাড়িয়ে বলেন, আচ্ছা ভাই। আশকির ভাই অবাক হননি এমন কাণ্ডে, কারণ এসবের উনারা অভ্যস্ত, তৌসির জন্মগতই এমন হার কিপটে। আশকির ভাই চলে যান। তৌসির নাজহার হাতে আইসক্রিমটা দিয়ে বলে, নাও খাও, গরম কম লাগবে গি। নাজহার মন চায় নিতে না, কিন্তু মস্তিষ্ক বলে নিয়েই নেই, যাই হোক,
লোকটা কিনে দিয়েছে হাড় কিপটামি করেও। নাজহা হাতে নিয়ে নিকাবের ভেতর দিয়ে একটু খেয়ে নেয়। তারপর ফেলে দেওয়ার জন্য হাত বাড়িয়ে নাক মুখ কুঁচকে বলে, চিফ, এগুলো খাওয়া যায় নাকি? ফুড কালার গুলে আইসে রেখে দিয়েছে গি। এ বলে ফেলতে চায়, কিন্তু তৌসির ফেলতে দেয় না, ওর হাত থেকে নিয়ে বলে, দাও, তুমি খাইও না, আমি খামু। 3 টাকা দিয়ে কিনছি গু। এ বলে আইসক্রিমটা খেতে থাকে। নাজহা বিরক্তির সুরে বলে, হ্যাঁ খান। নির্লজ্জ পুরুষ কিপটামির একটা সীমা থাকে গু। ওর কথায় তৌসির কুটিলিয়ে হেসে ওঠে, কিন্তু কিছু বলে না। নাজহার কথাগুলো বড্ড তিতা, সবসময় তিতা কথা বলে। কিন্তু তৌসিরের এই তিতা কথাগুলোই ভালো লাগে। নাজহা হাঁটতে হাঁটতে কাদায় পা ফেলে দেয়। কাদায় পা পড়তেই নাজহা বলে ওঠে, দূর। তৌসির খানিকটা সামনেই এগিয়ে গেছে। নাজহার এ অবস্থা দেখে তৌসির ওর দিকে ফের এগিয়ে এসে নাজহার বাহাতের বাহু ধরে ওকে একটু সরিয়ে নিতে নিতে বলে, দেখে চলবি না, কানা বেডি। নাজহা নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে, ছাড়ুন তো, রাস্তার মধ্যে এভাবে হাত ধরবেন। তৌসির ওকে ছেড়ে দিতে দিতে বলে ওঠে, আমার বউ তুমি, আমি তোমার হাত ধরুম, ঠ্যাং ধরুম, তাতে কে কি কইব? নাজহা রাগী গলায় বলে, মুখ সামলান, খারাপ লোকু। তৌসির ওর কথায় পাত্তা না দিয়ে বলে, চলো, সামনে পুকুরে পা ধুইয়া নিবাগু। এ বলে নাজহার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সামনে এগোতে থাকে। নাজহাকে নিয়ে রাস্তার পাশে একটা পুকুর আছে, সেখানে নামে। নাজহা নিজে পা বাড়িয়ে পা ধুতে যায়। তৌসির এটা দেখে বলে, তুমি দাঁড়াও, আমি ধুয়ে দিচ্ছি গু। এ বলে নিজের লুঙ্গি গুটিয়ে নিয়ে বসে যায়। নাজহার পা থেকে ওর জুতাটা খুলে নিয়ে পাশে রেখে দেয়। জুতাটা চামড়ার, ভিজে গেলে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। তৌসির তো আবার আয়কারী মানুষ। মূলত এ কারণে ও নাজহার পা ধুয়ে দিচ্ছে, নয়তো বয়ে গেছে পা ধুয়ে দিতে। তৌসির নিজ হাতে পানি দিয়ে নাজহার পা ঘষে ধুয়ে কাদা ছাড়িয়ে দেয়। নাজহা থমকে তৌসিরের দিকে তাকিয়ে রয়। মানুষটা টাকা পয়সার দিকে কিপটা হলেও যত্নের বেলায় মহারাজা। এই যে একজন পুরুষ হয়েও ওর পা ছুলো একদম নিরহংকার ভাবে। নাজহা খানিকটা মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রয়। তৌসির ওর পা ধুয়ে জুতাটা সুন্দর করে হালকা পানি দিয়ে পরিষ্কার করে ওর পায়ের কাছে দিয়ে বলে, নাও, পরে নাও। আর চামড়ার জুতা এমনে দৌড়ে আইসা ভিজাইতে নিও না, ছিঁড়ে যাবে সকালু। নাজহার পায়ে জুতা পরিয়ে দিচ্ছে তৌসির, সেই তৌসির যাকে বাঘ বলে জানে মানুষজন। এই দৃশ্য নিজ নয়নে দেখেও ঠিক যেন বিশ্বাস করতে পারছেন না নাজহার মাস্টার চাচ্চু আর ওর 3 নম্বর চাচার ছোট ছেলে মুত্তাসিম, নাজহার সাহেব ভাই। উনারা এসেছিলেন নাজহার টিকার কার্ড দিতে, কিন্তু এসে জানতে পারেন ওকে তৌসির স্কুলে নিয়ে গিয়েছে, কার্ডের প্রয়োজন নেই। তাই কার্ডটা ওদের কাছে দিয়ে উনারা ফিরতে নিচ্ছিলেন নিজেদের গ্রামে। তাদের গ্রাম আবার বেশ দূরেও নয়, কাছেই। যাওয়ার সময় দূর থেকে তৌসির আর নাজহাকে দেখতে পান ওরা পুকুরে নামছে। তাই নাজহাকে একটিবার দেখার জন্য এসেছেন। মাস্টার চাচ্চু মানে নাদের তালুকদারের বড্ড আদরের নাজহা। নাজহা আর তৌসির উপরে উঠে এসে মাস্টার চাচ্চু আর সাহেব ভাইকে দেখে চমকায় সামান্য মাত্রায়। তৌসির উনাদের দেখে মোটেও খুশি হয় না, শত্রুকে দেখে কেউ বা খুশি হবে। কিন্তু তাও কিছুটা কটাক্ষের হাসি দিয়ে বলে, সালামু আলাইকুম শ্বশুরমশাই আর সাহেব ভাই, কেমন আছেন? উনাদের গায়ের চামড়া জ্বলে যায় এমন কথা শুনে, তারপরও মৃদু হেসে দুজনে মাথা নাড়িয়ে বলেন, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ গু। মাস্টার চাচ্চু নাজহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নির্লিপ্ত সুরে বলেন, কেমন আছিস? নাজহা মাথা নাড়িয়ে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, ভালো। তোমরা? এ বলে সাহেব ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কেমন আছো সাহেব ভাই, তুমি? কেমন আছো সাহেব ভাই? গুয়ে কথাটা বুকের অন্তঃস্থলে গিয়ে গেঁথে যায় সাহেব ভাইয়ের। ভেতরটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। নিজের মন চায় বলতে, তোকে অন্যের বক্ষে দেখতে কেমন থাকতে পারি বলতো? কিন্তু আফসোস, তা উনি কখনোই বলতে পারবেন না। উনার যা বলার, যা ভাবার তা শুধুই একান্ত। এই যে ওকে ভালোবাসেন, এটাও উনার একান্ত বাধ্যগত। কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ না। সাহেব ভাই অল্প হেসে বলেন, এই তো আছি। তোর টিকার কার্ড দিতে এলাম, দিয়ে এসেছি। তোর সাথেও দেখা হয়ে গেল। নাজহা উনার কথায় মাথা নাড়িয়ে ছোট্ট করে বলে, ওহ গি। মাস্টার চাচ্চু তৌসির আর নাজহার দিকে তাকিয়ে বলেন, আচ্ছা তাহলে আমরা যাই, বাড়িতে কাজ আছে গি। নাজহা আর তৌসির মাথা নাড়ায়। তৌসির নাজহার হাতটা নিজের হাতে মুঠোয় আলতো করে আগলে নিতে নিতে বলে, মাঝেমধ্যে আইয়েন এমনে ভাতিজির খোঁজখবর নিতে গু। মাস্টার চাচ্চু আর সাহেব ভাই যাওয়ার জন্য উল্টো দিকে পা বাড়িয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, সে তো আসবেই। মুখে এটা বললেও মনে মনে বলেন, তোর মতো শয়তানের কাছে দিয়েছি বিয়ে, আসতে হবেই, স্বরের স্বর কোথাকার গু।
উনারা চলতে শুরু করেন নিজেদের গন্তব্যে। আর নাজহা আর তৌসির পা বাড়ায় তাদের গন্তব্যে। সাহেব ভাই কিছুটা এগিয়ে একবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকান, নিজের প্রাণসঞ্চারিণীকে দেখার লোভ সামলাতে পারেননি বিধায় তাকান, নয়তো তাকাতেন না। উনি দেখতে পান নাজহার হাতটা ধরে তৌসির ওকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উনার চোখের সামনে একটু আগের সেই দৃশ্য ভেসে ওঠে যখন তৌসির নাজহার পা ধুয়ে দিচ্ছিল। সাহেব ভাই পিছনে তাকিয়ে থাকতে থাকতে সামনে দিয়ে এলোমেলো পা ফেলতে ফেলতে মনে মনে বুনেন, আমাদের যতবারই দেখা হবে ততবারই আমাদের বিচ্ছেদ হবে। শত বিচ্ছেদের বহরেও আমি তোমায় ভালোবেসে যাব একান্তে গু। এ বলে সামনে দিয়ে তাকিয়ে হাঁটতে শুরু করেন আর নিজের চুলে নিজে হাত বুলাতে বুলাতে মৃদু হেসে বলেন, তোমায় না পাওয়ার আকাঙ্ক্ষায় মনও পড়বে, আবার তোমায় বারংবার মনেও পড়বে গি। নাজহা রান্নাঘরে টুকটাক কাজ করছিল এতক্ষণ বাড়ির মহিলাদের সাথে। ও একটু গরমেই ঘেমে একেবারে একাকার হয়ে যায়। তাই এসেছে ঘরে একটু বাতাস খাবে বলে। ঘরের ভেতর পা যখনই রাখবে তখনই ঘর থেকে বের হয় তৌসির। দুজনে ধাক্কা খেতে খেতে গিয়েও খায় না। একে অপরের চোখের দিকে অল্প সময় তাকিয়ে থাকে। নাজহাকে আসতে দেখে ভদ্রতার খাতিরে তৌসির কিছুটা পিছনে সরে যায়। নাজহা লক্ষ্য করে তৌসিরের পরনে কাল কাপড়ের একখানা লুঙ্গি। নাজহা এটা দেখে ভুরু কুচকায়, সত্যি বলতে জীবনের প্রথম দেখল কাউকে কালো লুঙ্গি পরতে। ওর বাপচাচারাও লুঙ্গি পরেন, কিন্তু এমন রঙের কখনো পরেন না। তৌসিরের চুলগুলো এলোমেলো, কপালেও কিছুটা লুটিয়ে আছে। এর উপর তৌসির সবসময় পাঞ্জাবি পরে, শার্ট পরে না। কিন্তু আজ নাজহা দেখছে ভিন্নতা, তৌসির ক্রিম কালারের একটা হাতা লম্বা শার্ট পরেছে। বড্ড সুন্দর লাগছে চঞ্চল তৌসিরকে। নাজহা মনে মনে ভাবে, কি এভাবে নায়ক সাজলেন যে, এই কিপটা ব্যাপারটা কি, কিন্তু সরাসরি জিজ্ঞেস করে না। মন বা মস্তিষ্ক একবারও সংকেত দেয় না যে একটাবার জিজ্ঞেস করি কই যাবেন উনি। নাজহাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তৌসির বলে ওঠে, শুনো তালুকদারের মাইয়া, আইজ আমি রাতে আসতে নাও পারি। তুমি সিমরান রে নিয়া ঘুমাইয়া যাইও, যদি ডরাও উ। নাজহা তৌসিরের কথায় ওর দিকে মুখ তুলে তাকায়, তারপর মাথা নাড়িয়ে উত্তর দেয়, আচ্ছা গু। এ বলে তৌসিরকে পাশ কাটিয়ে বিছানার দিকে এগোতে থাকে। তৌসির একইভাবে দাঁড়িয়ে রয়, মনে মনে ভাবে কত বড় শয়তান্নি জামাই চলে যাচ্ছে, অথচ ও একটাবার জিজ্ঞেসও করল না কোথায় যাবেন। তৌসির ঘাড় ঘুরিয়ে নাজহাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুমি বহুত বেয়াদব একটা মহিলা, তালুকদারের মাইয়া গি। নাজহার পা থেমে যায়। ও দাঁড়িয়ে গিয়ে তৌসিরের দিকে রুক্ষ নয়নে চেয়ে বলে, আমি কি বেয়াদবি করলাম আপনার সাথে? তৌসির নাজহার কথায় কিছু বলতে চায়, কিন্তু পরক্ষণেই থেমে যায়। ওর চোখে পড়ে ওদের মধ্যে থাকা দূরত্ব, বেশ দূরেই দাঁড়িয়ে আছে নাজহা। না, এত দূরে দাঁড়িয়ে থেকে কথা বললে কথা বলার আকর্ষণটা ঠিক আসে না। তাই তৌসির ওর দিকে এগোনোর জন্য পা ফেলতে ফেলতে বলে, এই যে আমি তোমার জামাই। তোমায় যাচ্ছি বললাম, জিজ্ঞেস করলে না কোথায় যাচ্ছি। এ বলে নাজহার সামনে এসে দাঁড়ায়। নাজহা বিষাক্ত কাটা দেওয়া নয়নে তৌসিরের দিকে তাকিয়ে তিক্ত সুরে বলে, রাতে যাচ্ছেন, তাহলে আর কোথায় যাবেন? নিশ্চয়ই অবৈধ নেশার কাজে, আর নয়তো ব্যাসাদের বিছানায় নিজের শখ মিটাতে গু। তৌসিরের মেজাজটা এমনিতেই খুব খারাপ অবস্থায় আছে। আর এখন নাজহার এই কথা শুনে মন চাচ্ছে নাজহার গাল একটানে ধরে ফেরে নিতে, অতিরিক্ত কথা বলে এই মেয়ে। তৌসির ওর দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, চরমায়েরা নাক মুখ সমান কইরা ফেলমু বেয়াদ্দব মহিলা গু। তৌসিরের কথা শুনে নাজহা ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি মিথ্যা কিছু বলেছি? আপনি তো এগুলোই করেন গু। তৌসির নাজহার কথায় দাঁতে দাঁত চেপে চারদিকে তাকায়। নিজের মাথায় কপালে হাত বুলিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। রাগে মগজ গলে যাচ্ছে। নাজহার জায়গায় অন্য কেউ থাকলে আজ ওর শেষ দিন হতো। কিন্তু নাজহাকে ও কিছু করতে পারবে না, করলেই বিপদ। তৌসির অল্প সুরে চিৎকার করে বলে, কি তোর এক হাত লম্বা থুতা সামলে নে, নয়তো একটানে থুতা ফায়রা আম্বরখানা নিমুগু। এ বলে আর কোনো কথা না বলে দ্রুত পায়ে বেরিয়ে যায় রুম থেকে। এখানে থাকলে এখন খুন করতে ইচ্ছে হবে, খুন। নাজহা তৌসিরের যাওয়ার পানে নিরলস চোখে তাকিয়ে তাচ্ছিলের সুরে বলে, আমার নিয়তি এত নিকৃষ্ট কারোতে কিভাবে আটকে নিতে পারল? নাজহা উদাস হয়ে বিছানায় বসে পড়ে। মন চায় সব ছেড়ে ছুড়ে চলে যেতে নীরব কোথাও, যেখানে কেউ থাকবে না ও ছাড়া। একটু শান্তি প্রয়োজন, একটু শান্তি, আর কিছু নয়। কাউকে চাই না, শুধু একটু মুক্তি চাই। রাত এখন 11টার কাছাকাছি। সেই অন্ধকার কারাগারে মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে তৌসির, আর মিনহাজ মামা সাথে রুদ্র দেওয়ানও আছে। রুদ্র দেওয়ান আবার তৌসিরের বন্ধু মানুষ, যেখানে তৌসির সেখানে রুদ্র, এক আত্মা, দুই দেহ বলতে গেলে।
তারা ছোটবেলা থেকে কাঁধ মিলিয়ে বড় হয়েছে, যদিও রুদ্র তৌসিরের 2-1 বছর ছোট, তবে বন্ধুত্ব কি আর বয়স দেখে? এটি তো এমনি এমনি হয়ে যায় যদি মনে আঁকড়ে থাকে একজন আর অপরজন। তৌসির সেই নির্যাতিত মেয়েটির সামনে গিয়ে এক হাঁটু ঘেরে বসে। মেয়েটির নাম টিনা। বিগত কয়েকদিন যাবৎ যার উপর চলছিল পীড়ন, যন্ত্রণাক্লিষ্ট অত্যাচার, মেয়েটির অবস্থা আর মানুষের মতো নয়, পশুর মতো হয়ে গেছে। এখন বলতে গেলে প্রায় অর্ধমিত সে। অবদমিত হতে হতে ওর সারা শরীর রুধিরসিক্ত হয়ে গেছে। শরীরে পচা খত দিয়ে পোকা বেয়ে পড়ছে, সঙ্গে সাদা স্যাঁতস্যাঁতা পুজ, পচা রক্ত। চোখ বেয়ে পানির বদলে রক্ত পড়তে পড়তে রক্তের দাগ গালে আটকে গেছে। ময়লার সঙ্গে রক্ত মিশে গায়ে লেগে আছে বিশ্রী রূপে। চুলগুলো থেকে পোকা পড়ে যাচ্ছে। হাতের প্রতিটি আঙ্গুল দুবার করে ভাঙা হয়েছে। এখন শুধু নামেই বেঁচে আছে। হায়াতের জোরেই হয়তো আছে টিকো। তৌসির ওর সামনে বসে ওকে জিজ্ঞেস করে, ডকুমেন্টসগুলো কোথায়? ওগুলো দিয়ে দে মাগিগি। টিনা নিসরস হয়ে মাথা দুদিকে নাড়ে উত্তর দেয়, অসম্ভব। আমি তোদের মতো পশুদের এভাবে জিততে দেব না গি। তৌসির ওর কথায় চারপাশে তাকায়, তারপর আবার ঠান্ডা গলায় বলে, ডকুমেন্টস দে বলছি। তৌসিরের বলার ধরন বদলালেও মেয়েটির ক্ষেত্রে তা হয় না, সে জিদ নিয়েই উত্তর দেয়, সম্ভব নয় গি। আসলে মেয়েটি একজন সিক্রেট এজেন্ট, তৌসিরের টিমে বহুরূপী হয়ে প্রবেশ করে বেশ কিছু ডকুমেন্টস কালেক্ট করেছে তৌসিরদের ভালো মানুষের মুখোশটা খুলে দিতে। কিন্তু তার নিয়তি তার সাথ দেয়নি, ওরা জেনে গিয়ে ওকে এমন অমানবিক নির্যাতন করেছে যাতে ডকুমেন্টসগুলো দিয়ে দেয়। কিন্তু তিনার একটাই কথা, মৃত্যু হলে হোক, দেশের সাথে বাটপারি করা যাবে না। অথচ প্রকৃত সত্য দেশরক্ষীরাই দেশের খয়রাতে লিপ্ত। তৌসির বুঝে যায় ও কোনোভাবে মানবে না। তাই কি আর করবে? হাত বাড়িয়ে শক্ত হাতে তিনার চুল টেনে ধরে ওর কপাল বারবার দেয়ালে ঠেসে দেয়। তিনার চোখ ভুরু কপাল ফেটে ছেঁচে যায়, কিন্তু ওর মৃত্যু ওকে চায় না, তাই ও বেঁচে থাকে শ্বাস ফেলে। চিৎকার করার শক্তিও নেই, আর থাকলেও করত না, কারণ এই চিৎকার ওদের কানে কখনোই পৌঁছাবে না। তৌসির ওর মাথা ছেঁচে নিয়েও দেখে বেঁচে আছে। রুদ্রের দিকে হাত বাড়িয়ে বলে, রুদ্র, কিছু দেখি। রুদ্র এদিকে ওদিকে খুঁজে নিজের লুঙ্গির কোমরে গুজা একটা কাপড় কাটার কেচি ওর হাতে তুলে দেয়। এটা রুদ্র অবশ্য অন্য কাজে নিয়েছিল, কিন্তু এখন এই কাজে লাগছে। তৌসির তিনার চুল আরও শক্ত করে ধরে, ওকে দেওয়ালে ঠেসে ধরে গলায়, পেটের দুপাশে, পিঠে ইচ্ছে মতো কেচি দিয়ে কূপ দিতে থাকে। তিনার রক্তে মাটি ভিজে যায়, ওর গায়ে লেগে থাকা ময়লা রক্তের সাথে ধুয়ে পড়ে, ওর শরীরটা একটু দুলে ওঠে, সাথে ওর পীড়িত প্রাণটাও ঝরে যায় নিমেষে। ওর প্রাণটা চলে যায় তখনই যখন তৌসির ওর গলায় কূপ মেরেছিল। তৌসির শেষ একটা কূপ মারে ওর মাঝ পিঠে। তারপর কেচি ছেড়ে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, পানি আন। এর রক্ত আর শুয়োরের রক্তের মধ্যে তফাৎ নাই, তাড়াতাড়ি হাত ধুই গু। রুদ্র বাইরে গিয়ে একটা পানির বোতল নিয়ে আসে। তৌসির এটা দেখে ওর দিকে ভুরু কুঁচকে বলে, কিনে নিয়েছিস সাথে নাকি বাড়ি থেকে? রুদ্র হেসে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলে, আরে না, বাড়ি থেকে আনছি গু। এ বলে তৌসিরের হাতে পানি ঢালতে শুরু করে। রুদ্রের কথায় তৌসির দীর্ঘশ্বাস আড়াল করে বলে, তাইলে ভালো, টাকা দিয়ে পানি কিনে এসব মাগিদের রক্ত ধুয়ে কোনো ফায়দা নাই গু। মিনহাজ মামা এতক্ষণ সব পর্ক করছিলেন, চুপটি করে কোনো এক্সট্রা কথা বলেননি। কিন্তু এখন মুখ খুলেন, দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, বাপরে, তাড়াতাড়ি চল, সুনামগঞ্জ যাইতে হবে গু। তৌসির হাত ভালোমতো ধুতে ধুতে বলে, হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে। ওখানে আরেক মাগির পোলারে দাফন করতে হবে, ওর ডানা বেশি মেইল্লা গেছে গি। রুদ্র পানির খালি বোতলটা পাশে ফেলে দিয়ে তৌসিরের দিকে তাকিয়ে বলে, এরে কি করবি? তৌসির ওর ফেলা বোতলটা হাতে নিতে নিতে বলে, হালা, এডি ফেললি কেন? অন্য সময় পানি আনতে পারমু। আর এর ব্যবস্থা তন্ময় চাচা করব, ওনার এক সায়েন্টিস্ট বন্ধু মাইনষের মাংস চাইছে, ওর মাংসই দিয়া দিবনে কি? রুদ্র মাথা নাড়িয়ে উত্তর দেয়, আচ্ছা, তাইলে আমরা আমাদের কাজে যাই উ। মিনহাজ মামা কারাগার থেকে বের হতে হতে বলেন, হ্যাঁ, যাই, চল উ। এ বলে সবাই বাইরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। বেরিয়ে যাওয়ার সময় তৌসির ফিরে তাকায় ওই মেয়েটার লাশের দিকে, আর মনে মনে শোধ করে, তালুকদারের মাইয়া, তোমায় এমন অবস্থায় দেখার স্বপ্ন দেখেছি আমি উ। এ বলে ঠোঁটে বিদ্রুপের কূটচালকের মতো একটা হাসি এনে হাত বাড়িয়ে লুঙ্গির প্রান্ত কুঁচকে কোমরে ঠেসে রাখতেই বেরিয়ে যায়। ওর পিছনে পড়ে রয়েছে এক নির্বে দেশপ্রেমীর ক্ষণে ক্ষণে নির্দয় যন্ত্রণার বালি হওয়া দগ্ধ মৃতদেহ, যে শুধু চেয়েছিল একটু ন্যায়। কিন্তু তা করতেই পারেনি, তার আগেই মানুষরূপী এই জানোয়াররা তাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে, তাও বিশ্রীভাবে। রাত এখন 2টোর কাছাকাছি। একটা ছোট নৌকায় তৌসির, রুদ্র দেওয়ান, নুহমান শাহ,
কেরামত আলী সাথে দুজন পালোয়ান নিয়ে ওরা এগোচ্ছে সুনামগঞ্জের জাদুকাটা নদীর এক কিনারার দিকে। এগোচ্ছে বললে ভুল হবে, কারণ ওরা এতক্ষণে নিজেদের গন্তব্যে পৌঁছে গেছে। একটা বড় ফিশিং বোটে উঠেই ওরা একে একে সামনে এগোয়। সামনে দেখতে পায় মাঝখানে একজন লোক চেয়ারে বসে আছে। আলতো আলো, লাইটের সাথে চাঁদের চন্দনিতে তৌসিররা স্পষ্টই ওদের দেখতে পাচ্ছে। সেই লোকের চারপাশে দাঁড়িয়ে আছে কিছু গুন্ডাসন্ডা টাইপের লোক। লোকটির নাম ইজ্জত আলী। তৌসিরকে দেখে সে বিকিত হাসি দিয়ে উঠতে উঠতে বলে, কি রে, তুই আইলি? তোর লাইগা আইজ না ঘুমাইয়া অপেক্ষা করছিলাম গে। তৌসির ইজ্জত আলীর কথায় মেকি হেসে ঘাড় ঘুরিয়ে নিজের লোকদের দিকে একবার তাকায়। তারপর সামনে তাকিয়ে নিজের লুঙ্গির নিচের এক কোণ তুলা দিয়ে হাতে নিয়ে দুগদম এগিয়ে তাচ্ছিলের সুরে বলে, হো ভাই, আইলাম। এখন আমার মালগুলো আমায় দিয়া দেন তো, দেখি গু। ইজ্জত আলী ওর কথাটা ঠিক তেমন গায়ে মাখে না। উল্টো ভাব নিয়ে লুঙ্গির কোণ হাতে তুলে নিয়ে আসতে আসতে বলে, আমার এলাকায় যেই মাল আয় সেই মাল আমার হইয়া যায়, তাই ফিরত পাওয়া সম্ভব নয় গি। তৌসিরের রাগ উঠে, কিন্তু রাগ না ঝেড়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়। ওর চোখে চোখ রেখে বলে, কি 11 লাখ টাকার মাল তোমার এলাকায় আইয়া আটকেছে, তাই ক্যাচাল না কইরা দিয়া দাও মালের নৌকাডা উ। ইজ্জত আলী তাচ্ছিলের সহিত বলে ওঠে, তুই আমার এলাকায় ব্যবসা করবি আর আমারে ভাগ না দিয়া চইল্লা যাবি? এটা হইব না। মাল নিতে হইলে ভাগ দিতে হইব গ। তৌসির ভুরু কুচকায়, কত? ইজ্জত আলী চারপাশে একবার তাকায়। তারপর ভেবলাসহীনভাবে বলে, বেশি না, 2 লাখ প্রতি 10 লাখে হইব গু। তৌসির এটা শুনে মুচকি হাসে। তারপর জিংবা কামড়ে শক্ত হাতে একটা থাপ্পড় বসিয়ে দেয় ইজ্জত আলীর বা গালে। এক থাপ্পড়েই ঠোঁট ফেটে পিচকারি দিয়ে কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে আসে। তৌসির দাঁত চেপে বলে ওঠে, পয়সা বাঁচাইতে ছিঁড়া লুঙ্গি তালি দিয়া পড়ি, আর তুই কস বিনা কারণে তোরা দিয়া দিতাম লাখ টাকা। ইজ্জত আলীর লোক ওদের দিকে তারে আসতে নেয়। তৌসির হাত দিয়ে থামিয়ে ওদের চিৎকার করে বলে, এই খান নিকির পোলারা, থাম, নয়তো সব কয়টারে কুত্তার মতো টাইন্না ছিঁড় মুগু। এমন হুঙ্কার শুনে ওরা কিছু সময়ের জন্য থেমে যায়। তৌসির ইজ্জত আলীর কলার 2 হাতে টেনে ধরে ওর চোখে চোখ রেখে বলে, তোর মতো বহুত বগারে আমি আমার জীবনে ঠিক করছি, তাই আমার লগে পাঙ্গা নিস না, নয়তো বংশের বাতি জ্বলানোর ওইটা আর লগে থাকব না গি। ইজ্জত আলী এত বড় অপমানে চিৎকার করে বলে, তোর এত বড় সাহস? স্বরের বাইচ্চা, তুই আমার ইজ্জতের উপরে কথা কস? তৌসির ইজ্জত আলীর কথায় তাচ্ছিল্য করে বলে, হালা ইজ্জত হুন, তোরে আমি লুঙ্গি ছাড়া বেইজ্জত রূপে ঘুরামু সারা সিলেট বিভাগ। তুই জানস না কত বড় খবিস আমি উ। ইজ্জত আলীও খবিসের উপরে খবিস। সেও তেরামি করে বলে, আমি দিমু না মাল, কি ছিঁড়বি, ছিঁড় গু। তৌসিরের রাগে মগজ ফুটতে শুরু করে, কিন্তু তাও নিজেকে দমন করে নেয়, কারণ রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে জীবন বৃথা। ও ইজ্জত আলীর কলারে আরও শক্ত হাতে টেনে ধরে তিক্ত সুরে বলে, কাফন ছাড়া তোরে এই মাঝ নদীতে দাফন দিয়া দিমু রে মুনাফিকের বাচ্চা, চুপচাপ মাল দেখি। তৌসিরের কথায় ইজ্জত আলী ভয় তো পায়, কিন্তু নিজের জেদ আঁকড়ে ধরে বলে, কি করার, কইরা নে। দিমু না, পানে দিমু না ঘি। তৌসির ওর কথায় কিছু সময় ওর চোখের দিকে তাচ্ছিলের সহিত তাকিয়ে রয়। তারপর ডান হাতে ওর কলার চেপে ধরে, বা হাত দিয়ে নিজের কোমরে গুজে থাকা লোহার চাপাতি বের করে, যার ধারালো ফলাটি রক্তের জন্য জেন চেয়ে আছে। এই চকচকে চাপাতিটা ইজ্জতের গলায় ধরে বলে, তোর শাওয়া সহ কুচি কইরা দিমু, বেশি কিছু না। এ বলে চাপাতিটা শক্ত হাতে ধরে নেয়। সময় এখন সকাল প্রায় 10:45টার কাছাকাছি। গত রাতে একটু হালকা উপর ঝাপসা বৃষ্টির দেখা মিলেছিল। রাতে বৃষ্টি হওয়ায় ধরা গিয়েছিল সকালে হবে হয়তো, কিন্তু তা আর হয়নি। ফজরের খানিকক্ষণ থেকেই বৃষ্টি থেমে গেছে। সূর্য উঠেছে তার তেজি রশ্মি নিয়েই। একদিন রোদ প্রচণ্ডরকম থাকলেও হওয়া বাতাস ছিল না তেমন একটা। কিন্তু আজ ভিন্নতার দেখা মেল, যেমন প্রখর রোদ আছে তেমন হাওয়া বাতাসও আছে, তাই গরমটা একটু কম লাগছে। নাজহা রান্নাঘরে সবজি কাটছিল, তখন বিবিজান বলে ওঠেন তৌসিরকে ডেকে দিতে, বেলা বেশ হয়েছে। নাজহা বিবিজানের কথায় এসেছে রুমে ওকে উঠাতে। আরও 3 বার ডেকে গেছে, কিন্তু তৌসির উঠেনি। ডাকলে উল্টো খবিসের মতো অমিত বাণী নিক্ষেপ করে মুখ হতে। নাজহা ঘরে এসে দেখে তৌসির এবার পেট উল্টে বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে, লুঙ্গি হাঁটুর কিছুটা নিচে উঠে গেছে। এতে ওর সাদা লোমযুক্ত পাদ্দয় স্পষ্ট নাজহার নজরে। নাজহা এক পলক তাকিয়ে দ্বিতীয়বার সাহস করে না থাকাতে পা থেকে সরিয়ে দ্রুত পায়ে তৌসিরের মাথার কাছে এসে দাঁড়িয়ে ওকে ডাক দেয়, এই যে, আপনি কি উঠবেন না?
তৌসির ঘুমিয়ে থাকলেও ভেতর সজাগ, খুব ঘুম পাচ্ছে কিন্তু ঠিকমতো ঘুমের দেশে পাড়ি জমাতে পারছে না। একটু ঘুম লাগলেই নাজহা এসে শুরু করে মাছির মতো ভ্যানভ্যান। তৌসির যে অবস্থায় শুয়ে ছিল ওভাবেই থেকেই তন্দ্রাচ্ছন্ন সুরে বলে, এই সিনাল তোর কিতা হইছিল? ঘুমাইতে দেস না কেন, এমন বৈরিগিরি করতাছস কেন? নাজহা তৌসিরের কথায় রেগে যাওয়ার কথা, কিন্তু রাগটা ঠিক ভর করে না, আর কী বা করবে রেগে? এমন বাণী ওর শুনতেই হবে। ও এবার কষাঘাতের গলায় বলে তৌসিরকে উদ্দেশ্য করে, বিবিজান বলেছেন আপনি ঘুম থেকে এবার না উঠলে আপনার লুঙ্গি একটানে খুলে নিতে গু। নাজহার মুখের বাণী তৌসিরের কানে পৌঁছাতেই ও আলসোমাখা কণ্ঠে বলে ওঠে, ছিক চিফ, কিসব বেইজ্জতি কথাবার্তা কস বেটি সুন্দর কইরা কু। নাজহা বিষাদঘন ঝাঁঝালো সুরে বলে, আমি বলিনি, আপনার বিবিজান বলেছেন উঠুন এখন। বেলা 10টা বেজে গেল। কিন্তু তৌসির ওর একটা কথাও কানে নেয় না, সেই আগের মতো শুয়ে থাকে। এই মায়াটা বড্ড জ্বালায় ওকে। সবকিছুতে হিংসে করে, একটু ঘুমাতেও দেখতে পারে না। বিয়ে করে করে বউ না, বিপদ নিয়ে আসল। এই জন্য হয়তো কিছু মানুষ বলে বিয়ে করাটাই জীবনের সবচেয়ে বড় ভুল। তৌসির অলস অলস কণ্ঠস্বরে ধারণ করে, সাওয়ার সাওয়ার করিস না তো বেহেদায়েত মহিলা, একটু ঘুমাইতে দে। নাজহার এবার রাগ উঠছে, ভীষণ রাগ উঠছে, উঠারই তো কথা, অশব্দ পুরুষ একটা। নাজহা এবার তীব্র রাগমাখা কণ্ঠে বলে, দেখুন আমি বিরক্ত, আমি খুবই বিরক্ত আপনার এসব ফালতু কর্মে। তাই তাড়াতাড়ি উঠুন। তৌসির শুনে না, ও কপাল কুঁচকে ঘুমালো সুরে বলে ওঠে, কাওয়ার মতো এমন প্যান প্যান করিস না লো, নয়তো কাশেমপুরের কবরস্থান রাইখা আসমু গিয়া এখন। আপনি উঠবেন নাকি আমি আপনার উপর পানি ঢালব কোনটা? আমি উঠতাম না কইছি তো উঠতাম না, এবার তুই যে সাওয়া করার কইরা নে গি। নাজহা এবার হাত বাড়িয়ে খাটপাশে উপরে এক গ্লাস পানি রাখা ছিল, ওটা নিয়ে দাঁত চেপে তৌসিরের উপর ছুঁড়ে মারে। তৌসিরকে মনে মনে বাঘের মতো ভয় পেলেও এই এমন কাণ্ড ঘটিয়ে বসে নাজহা। তৌসির তো ঘুমের তালে নাজহার কথায় এত পাত্তা দেয়নি, কিন্তু এখন চোখ মুখ কানে পানি প্রবেশ করতেই এক লাফে উঠে বসে। উঠে নিজের গায়ের দিকে তাকায়, টুপটুপিয়ে পানি পড়ছে। বিছানাও কিছুটা ভিজে গেছে। সেদিনও এমন করেছে এই বেয়াদব মহিলা, আজও এমন করল। তৌসিরের মন তো চাইতেছে চটকনা মেরে নাক মুখ সমান করে দিতে, কিন্তু না, চিত্ত রাগে ফেটে পড়লেও কিছু করা যাবে না। তৌসির উঠে নিজের পা দুটি আগলা করে সামনের দিকে প্রসারিত করে বসে, দুই হাতে দুই দিকের বিছানার চাদর খাবলে ধরে জোরে জোরে শ্বাস ছাড়ে যাতে রাগটা একটু হলেও কমে। নাজহা ঠাই দাঁড়িয়ে তৌসিরের উপর চোখ বুলাচ্ছে। এখন হয়তো ওকে দু-একটা থাপ্পড় নিশ্চয় মারবেই এই বিষয়ে নাজহা নিশ্চিত, কিন্তু তারপরও সরছে না, কারণ ভয় পেলেই ভয়ে দৌড়ায় আর না পেলে ভয়কে জয় করা সম্ভব হয়। তাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে, যা হবার হবে, পিছু হটা যাবে না। তৌসির মুখ তুলে নাজহার ন্যায় তাকায়, হাত দিয়ে তো কিছু করতে পারবে না কিন্তু মুখ দিয়ে তো দু-একটা অমিত বাণী শুনানি যায়। তৌসির কঠোর চোখে ওর ন্যায় তাকালেও মুহূর্তেই সেই কঠোরতায় এক গুচ্ছ নিমেষভরা মায়া ভর করে। স্নিগ্ধ বিষ। সানজিদা আক্তার মুন্নি। পর্ব 4।